আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের পর থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবেই অনেক বেশি নানান পর্যায় থেকে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এইগুলোর মধ্যে কমন কিছু বিষয় রয়েছে যে শেখ হাসিনার বিচার কতটা প্রয়োজন ছিল, তার এই বিচার কতটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, আগামী দিনের ভবিষ্যৎ কি বাংলাদেশের, এবং একই সঙ্গে ভারত বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনের কথা রয়েছে সেটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন এর মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে। আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম, যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই, একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়ে তারা নানান ধরনের কাজ করে আসছে। একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে। তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে, সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম। সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগামী দিনের ভবিষ্যৎ, ভারতের ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে ঠিক সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে। এরও কারণ কি নিশ্চয়ই আপনারা জানেন, সেটি আর বিস্তারিত গেলাম না। তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদাবেহ শাহিদ বলছেন, এই রায় দেশের বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোড় নির্দেশ করে। যদিও রায়টি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালের যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা, কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয়। ক্লিয়ার তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। এক দশক আগে 2013-তে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা 71-এর চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল, লাখো মানুষকে তাদের সে আন্দোলনে যুক্ত করা হয়েছিল। 11 বছর পরে এসে বা এক যুগ পরে এসে নতুন প্রজন্ম, জেনারেশন জেড, অন্য এক মুহূর্তের মুখোমুখি এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন। এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা, সেই প্রজন্ম, শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? যাই হোক, তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম, যেটি আমরা নিজেরাও জানি। কারণ দিল্লি এরই মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দীর্ঘদিন ধরে দুই পরিবারের রাজনৈতিক সখ্যতা ভারতকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক করে তুলেছে। অর্থাৎ আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি সরকারি দল হোক, বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা সেটি বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে। অর্থাৎ নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা ইলেকশন করেছিল, যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের স্ফুলিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, যেটিকে ম্যাটিকুলাসলি ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থানে, 24শে গণ আন্দোলনে। তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন, বিএনপি এবং সমমনা দলগুলো, তার মধ্যে নতুন কয়েকটি দল এসেছে, একই তো কথা, পার্থক্যটা কোথায়? এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে,
সেটি এখন সবচেয়ে বড় সংখ্যা। অর্থাৎ বাংলাদেশ এখন আরও গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আরও একজনের মন্তব্য তুলে ধরা হয়েছে, আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলছেন যে এই যে রায়টি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে, এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা দরকার এই মুহূর্তে, এবং তিনি করেছেনও তাই। তিনি বলছেন যে হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে। একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য, কারণ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা তার জন্য বা ভারতের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোর জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কুগেলম্যান যেটি বলছেন যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না, এটি মোটামুটি সহজে বলে দেওয়া যায়, যেটি এর আগে আমি তুলে ধরলাম আরেকজনের মন্তব্য, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। এবং ভারতও যে তাকে অনির্দিষ্টকালের জন্য কতদিন রাখবে, ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে যদি অনির্দিষ্টকালের জন্য তাকে এইভাবে রেখে দেওয়া হয়। তার মতে দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো হাসিনাকে তৃতীয় কোনো বিকল্প দেশে পাঠিয়ে দেওয়া। কিন্তু শেখ হাসিনার মতন এরকম হাই প্রোফাইলের একজন ব্যক্তিকে অন্য কোনো তৃতীয় দেশ কারা গ্রহণ করবে বা কে গ্রহণ করবে সেটা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠতে পারবে। এবং বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, মাইকেল কুগেলম্যান বলছেন দিল্লির কৌশল ততই বদলাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হবে। কিন্তু কতটা সতর্কতার সঙ্গে নিতে হবে, অথবা মানে কোন ধরনের কৌশল ভারত বদলাচ্ছে সে বিষয়ে এখানে কিছু বলা হয়নি। তাহলে কি করবে ভারত যে শেখ হাসিনাকে ফেরাবে না বাংলাদেশে, সেটি ভারতের যারা অভ্যন্তরীণ বিশেষজ্ঞ রয়েছেন এবং নানান পর্যায়ের গণমাধ্যম রয়েছে, সেটি শাসক দলপন্থী অথবা শাসক দল বিরোধী, সবারই কিন্তু একটি কথা, শেখ হাসিনাকে নিয়ে তাদের উৎসাহের শেষ নেই। শেখ হাসিনা ভারতেই থাকছে এমনটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তার বিরুদ্ধে যে রায় প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে কিন্তু একেবারে ধরি মাছ না ছুঁই পানি টাইপের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বিচারের রায় প্রকাশের আগেই, গত এক সপ্তাহ আগে সম্ভবত বা তারও কদিন আগে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যে মন্তব্য করেছেন সেটি অবশ্যই আমাদের ধর্তব্য বিষয়। তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ভারত সম্পর্কে কিছু বলতে গেলে অবশ্যই ভেবে চিন্তে বলা উচিত। তার যে টোন, তার যে শব্দের প্রয়োগ, এগুলো আমাদেরকে চিন্তিত করে। এবং এই যে ভারতের আচরণ, তা তো আমরাই সুযোগ করে দিয়েছি। বলা হচ্ছে ভারতের স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখবে তা ভারতকে নির্ধারণ করতে হবে নিঃসন্দেহে। কিন্তু বর্তমান সরকার কিংবা আগামীতে অন্য কোনো সরকার যখন ক্ষমতায় আসবে, তার সঙ্গে তো ভারতের সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু ভারত সম্ভবত বিকল্প কিছু খুঁজে পাচ্ছে না, এবং আমি মনে করি এই বিকল্প খুঁজে না পাওয়ার কারণটি আমরাই। তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে একের পর এক অহেতুক ভারতকে আক্রমণ করেছে, আমি অহেতুক বলছি, কারণও নিশ্চয় আছে, কিন্তু অহেতুক কারণগুলো, কথায় কথায় ভারতের আক্রমণ, এগুলো নিশ্চয় না করলেও হতো। সেদিক থেকে ভারতের মধ্যে চরম আস্থাহীনতা, অবিশ্বাসের জন্ম দেওয়া হয়েছে। এবং এই যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ সহ বিশ্বের নানান পর্যায়ে বিশ্লেষক, বিভিন্ন গণমাধ্যম এবং সর্বশেষ আটলান্টিক কাউন্সিল, তারা যেই বিষয়গুলো শেখ হাসিনার বিচারের রায়ের ক্ষেত্রে উল্লেখ করেছে, তা মোটামুটি কিছু কমন জায়গায় এক হয়েছে, মানে মিলে গেছে তাদের যেই অ্যাড্রেসগুলা। তার মধ্যে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন উঠেছে। প্রশাসনিক আদেশের মাধ্যমে আইসিটি আইন সম্প্রসারণ করা হয়েছে, দ্রুত বিচারের কথা বলা হয়েছে, আসামিকে অনুপস্থিত রেখে বিচার কার্য পরিচালনা করা হয়েছে।
এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী তাদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করার যথেষ্ট সময় না দেওয়া বা সুযোগ না দেওয়া, এবং এসবের মধ্য দিয়ে তারা যথেষ্ট বিতর্ক এর মধ্যে তৈরি করেছে, প্রশ্ন তৈরি করেছে। অতএব এটুকু মোদ্দা কথা বলা যেতে পারে, শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আটলান্টিক কাউন্সিল বলছে দুটি ধারা সৃষ্টি করা হয়েছে। একটি হচ্ছে শেখ হাসিনা সহ আগামী বাংলাদেশ নতুন কোনোভাবে চলবে কিনা বা আওয়ামী লীগ যাবে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই বর্তমান যে ধারা প্রবাহিত হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে, তাতে পুরো একপাক্ষিক একটি বাংলাদেশ নতুন করে আমাদের সামনে ভয়ঙ্কর ঝুঁকির মধ্য দিয়ে আবির্ভাব হয় কিনা সেই বিষয়টি তারা অ্যাড্রেস করেছে। এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল এবং তার পরিণাম যখন ভালো হয়নি, আওয়ামী লীগের জন্য ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি, ঠিক একই রাস্তায় আরও ভয়ঙ্করভাবে হাঁটতে শুরু করেছে কিনা আমরা, সেটি অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখেই। ভালো থাকুন সবাই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট, বা স্বচ্ছ নয়, ন্যায় বিচার তো নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোনো কারণ নেই। শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই। আমার বিশ্লেষণ কি বলছে জানেন? আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইউনূস তুলে দিয়েছেন, আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল। সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে। এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন। শুরুতে অনেক অভিনয় করে গেছেন, কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন। শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি। এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ, সেগুলো নিয়ে আর বলছি না। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই। এমন আরো অনেক রায় সামনে আছে, প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে, এটা বলা যায় আগে থেকেই। আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে। এমনকি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে, কারণ যা হতোই, যা ঠেকানো যেত না, যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে লেখা হয়ে গেছিল, তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি? কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও, মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে। তারাও জানেন যে প্রতি রায়ে আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা। এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে। রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল। অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন, কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত, কর ফাঁকি আর অর্থ পাচারের মামলা চলছিল, তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ, হাজারে হাজারে, শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল। 100 নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে। নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয়। শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল, তখন আইন ম্যাটার করেনি, আজ করছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূস, এটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই, কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। বিশ্ববিবেক অন্ধ থাকে এসব সময়ে। জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট। তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে, কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি। সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে, মানে শেখ হাসিনার রায়কে। বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন, এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা। কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন, অথচ তারা ছিল যুদ্ধাপরাধী, বাংলাদেশের স্বাধীনতার
বিপক্ষ শক্তি। শুধু বিপক্ষ শক্তি তো নয়, তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, এগুলো প্রমাণিত সত্য ছিল। পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে। পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে, কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তানপন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে। এই ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে, তা তো অস্বীকার করা যায় না, তাই না? পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে, এই আদালতের এখতিয়ার আদৌ ছিল কি? যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত, সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা, নাশকতা, গুম, দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো। সংসদ অকার্যকর, নতুন আইন নেই, শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে। অর্থাৎ আজ যে রায়ে এত হইচই, কাল তা আইনগতভাবে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ, আইন নয়। ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, কিন্তু বাস্তবিকই যে আদালতের প্রক্রিয়া, গতি, সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায় কি কার্যকর হবে? আমার মতে উত্তর খুব সোজা, হবে না। শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন, তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয়, আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। ফলে রায়টি রাজনৈতিকভাবে বড়, কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন। এটাই এখনকার প্রধান বিশ্লেষণ। এই যে মৃত্যুদণ্ড, সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি, এটি বিচার নয়, বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা, দলকে কোণঠাসা করা, সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এই লক্ষ্যেরই ধারাবাহিকতা। কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই। এই যে উল্টো তাদের আরো সংগঠিত, আরো সংঘবদ্ধ, আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায়, এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে, রাজপথে দেখা যাচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে 16-17 বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এই কথাটি আমরা ভুলে যাই, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও। 21শে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও 5 আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে। এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে, এটা আপনার মনে হয় না? আমার মনে হয়। কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। শেখ হাসিনা একজন ধর্মভীরু, আল্লাহ বিশ্বাসী মানুষ। তিনি বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য নয়। এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য? নিঃসন্দেহে নয়। নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল, কিন্তু এবার একদম এই প্রশ্ন একটা বড় পরিসরে চলে এলো। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন, আদালতের পক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস ট্রায়ালে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান। আরো বড় প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে, সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছেই নিছক রাজনৈতিক নয়, বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন, আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে, তাদের নেতাকে আপনি ফাঁসি দিবেন। এত গুড় কি আছেন? এত গুড় আছেন না। যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে 71-এর আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ, তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল, এই রায় তারই এক্সটেনশন, এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরালো একটা অভিযোগ। বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয়।
আমি একমত নই তার সঙ্গে। তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, দলের ওপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা, তাকে ফেরত পাঠানোর চাপ, সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে, কঠিন হবে। তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয়। আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে, আওয়ামী লীগ সবসময় সক্রিয়, বিরোধী দলে আরো বেশি শক্তিশালী। সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না। এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে। দলটি নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, মামলা হাজারে হাজারে লাখ লাখে। এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। আর লড়াই মানে ফিরে আসা। এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে, এটাই সত্য। আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায়, একটু আগে যে কথা বললাম। তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায়, এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায়, পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। জায়গায় রাখেনি ইউনূস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা। ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ, কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র। আজকের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি, নিশ্চিতভাবেই তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে। উপায় তো নেই, তাই না? শেষের শুরু বোধহয় একেই বলে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।